সো আজকে আমাদের প্রথম ক্লাস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও ইন্ট্রোডাকশন অন প্রথম চ্যাপ্টার, যেটা আমরা যে বইটা ফলো করব এটা হচ্ছে ডাটাবেস সিস্টেম কনসেপ্ট। আমি গতকালকে যদিও বলছিলাম যে 6th এডিশনের কথা। তো 6th এডিশনের লেটেস্ট ভার্সনটা 7th এডিশন, যেটা হচ্ছে 2000। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? স্যার শোনা যাচ্ছে না স্যার। ওকে, ওকে, ওকে। সো যেটা বলতেছিলাম যে আমরা গতকালকে আলাপ করছিলাম কিছু ইন্ট্রোডাকশন কনসেপ্ট নিয়ে। তারপর আমরা যেটা বলছিলাম যে 6th এডিশন অন সোফার আমার কাছে ছিল, তো আমি 7th এডিশনের লেকচারগুলো বই থেকে লেকচারগুলো ফিল করছি এখন, এবং এটা লেটেস্ট এডিশন। তো আমরা সেম বইটাই ফলো করব, ডাটাবেস সিস্টেম কনসেপ্ট। তো এই বইটারই এই 7th এডিশন, এটা 2019-এর পাবলিকেশন। তোমরা চাইলে এটা বইটা আশা করি পাবা মার্কেটে। আর আর যদি মনে করো যে লেকচার নোটগুলো ফলো করবা তাও হবে, লেকচার নোটে এনাফ ইনফরমেশন আমি দিয়ে রাখছি। আর বইটা যদি কেউ আরো ইন্টারেস্টেড থাকো তাহলে বইটা ফলো করতে পারো। তো বইটা যেটা এবিআই সিলবাস চ্যাটস এবং হেনরিক এফ কর এবং এস সুন্দর শাহ। তো এই বইটা মোটামুটি বলা যায় যে আমি আমার বিএসসি লেভেলে পড়ছি সেই রাইটারদের এই বই। এটা আমি 2000 মানে 2000 নিরানব্বই 2000 আর ওর 99 এরকম সময় আমি হয়তো ডাটাবেস ওই সময় এই বইটা ছিল। এখনো স্টিল এইটার সেভার এডিশন, এখন 7th এডিশনে আসছে। মেবি দেয়ার ইজ আদার বুকস অলসো, ওইটাও ফলো করতে চাইলে কেউ ইন্টারেস্টেড থাকলে অন্য বইগুলো ফলো করতে হবে। তাহলে এটা এটা স্ট্যান্ডার্ড বুকস হিসেবে বেশিরভাগ ইয়েতেই মানে কোর্সে ডাটাবেস সিস্টেম কোর্সে এটা ফলো করা হয়। আমরা থিওরি যেটা আমরা লেকচার নোট বুকস তো আসেই। আমাদের লেকচারগুলো হচ্ছে গিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো লেকচার হবে প্রত্যেকগুলো, এবং যেটা হচ্ছে আমাদের ল্যাব তো 1 ঘন্টা। আর তো আমাদের টোটাল লেকচার 28 লেকচার আমাদের ল্যাব করতে হবে, এবং ল্যাব আমাদের অ্যারাউন্ড 19 ল্যাবস আমাদের। ওকে, তো আমরা ওই হিসাবে আমরা গতকালকে যে ল্যাবটা আমরা করি নাই, ওটা আমরা সামনে রিকভার করব। আর লেকচার নোটস গুলো আমি অবশ্যই সবসময় গুগল ক্লাসরুমে আপলোড করব। আমাদের এক্সাম আসলে তো দুইটা কোর্স হিসেবে এক্সামটা নেওয়া হবে। একটা হচ্ছে গিয়ে কোর্স থিওরিটিক্যাল পার্ট, আর যেটা হচ্ছে গিয়ে সিএসসি 2319, আর এটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল পার্ট। আর 2320 যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাবের পার্ট বা সেশনাল পার্ট। এবং 2319 যে সিএসসি 2319 যে কোর্সটা, এটাতে আমরা আমাদের অ্যাসেসমেন্টের জন্য ক্লাস অ্যাসেসমেন্টের জন্য এবং টিউটোরিয়াল মিলে 30 মার্কস, তোমরা তো জানো। আর মিড টার্মের 30, ফাইনাল 40। তো আমরা এখনো পর্যন্ত জানি না যে আমরা ফিজিক্যালি মিড টার্ম এক্সাম দিতে পারবো কিনা বা অনলাইনেই থাকতে হবে কিনা। যদি একটা নোটিশ আমরা দেখছি আজকে যে আমরা ফিজিক্যাল এক্সাম হয়তো নেওয়ার পসিবিলিটি তৈরি হতে পারে, কারণ আমি জানি না। তারপর ওই অনুযায়ী আমরা ধরে নিই যেটাই করি না কেন, আমার নর্মালি যেটা অ্যাসাইনমেন্ট দেয় বা আমরা টিউটোরিয়াল গুলো নর্মালি আমি রিটেন এক্সাম হিসেবেই নিব। আর অ্যাসাইনমেন্ট গুলো আমি দিব হচ্ছে এরকম যে অ্যাসাইনমেন্ট
যদি আমরা অনলাইনে এক্সাম নেই এরকম অ্যাসাইনমেন্ট দিব যেটা তোমাদের ভাইবা অ্যাসেসমেন্ট করার সময় আমি চেক করবো যে অ্যাসাইনমেন্টটা নিজে করছি কিনা এইটা বোঝার জন্য। আর ফাইনাল এক্সামও সিমিলার হবে যদি আমরা অনলাইনে থাকি, আর যদি মানে আমরা ইউনিভার্সিটিতে ফিজিক্যালি এক্সাম নেওয়া হয় তাহলে তো এক্সাম হলে রিটেন এক্সাম হবে। তো অ্যাসাইনমেন্ট বা রিটেন এক্সাম যেটাই হোক না কেন অ্যাপ্রক্সিমেটলি 40% অফ দ্য অ্যাসাইনমেন্ট বা রিটেন এক্সামের হচ্ছে ট্রু ফলস এন্ড শর্ট কোয়েশ্চেন্স থাকে, এবং 60% কোয়েশ্চেন্স আর ব্রড। হ্যাঁ, এটা আমি এই ডিস্ট্রিবিউশনে অ্যাসাইনমেন্ট বা রিটেন এক্সাম যেটাই থাকুক এরকম আমি এই সিস্টেমে আমার কোয়েশ্চেনগুলো এবং যেগুলো অ্যাসাইনমেন্টগুলো থাকবে। তো থিওরিটিক্যাল পার্টটা আর এই যে 40% ট্রু ফলস, যেটা ট্রু ফলস এর মধ্যে ট্রু ফলস এবং শর্ট কোয়েশ্চেন্স, ট্রু ফলস এর মধ্যেও আমরা কিন্তু এরকম ট্রু ফলস আনসারের মধ্যেও আমি জাস্টিফিকেশন করতে বলতে পারি, হোয়াই ইউ আর সেইং দিস ট্রু, হোয়াই ইউ আর সেইং দিস ফলস, এইসব অপশন থাকতে পারে। ওকে, এটা কিন্তু টিউটোরিয়ালেও এরকম, টিউটোরিয়াল এক্সামের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই যে 40% এবং 60% এর ডিস্ট্রিবিউশনটা থাকবে। তারপর আমরা যেটা এটা যে 2-3-20 যেটা আমাদের ল্যাবের পার্টটা, ওইটা আমরা ক্লাস অ্যাসেসমেন্ট এবং ল্যাব অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, এবং আমরা ল্যাবগুলার অ্যাসাইনমেন্ট এবং অ্যাসেসমেন্ট গুলা আমরা ক্লাসেই করে নিব। সবাই আমরা আশা করি সবাই ল্যাপটপ বা কম্পিউটার যেটা, যার ডেস্কটপ যার যেটা আছে, এটা অবশ্যই মোবাইলে এটা পসিবল হবে না। মোবাইলে যদি পারতপক্ষে যদি মানে এরকম যদি সিচুয়েশন হয় যে কেউ এরকম সম্ভবই হচ্ছে না, মানে পসিবল না, সে এত বছর কম্পিউটার সায়েন্স করতেছে কিন্তু তার কম্পিউটার নাই, এরকম যদি সিচুয়েশন হয় তাইলে হয়তো আমি তখন একটা ওয়ে তৈরি করে দিতে পারি, হয়তো পসিবল। কিন্তু তারপরেও তাকে কিন্তু তখন কষ্ট করতে হবে। তো মোবাইল ইন্টারফেস ইটস হার্ড, অবশ্যই, যেহেতু কম্পিউটার সায়েন্সের পিপল ইউ শুড ইউজ দ্য কম্পিউটার। এবং অবশ্যই মোবাইলে তুমি ডাটাবেস সিস্টেম ইনস্টল করতে পারো। মোবাইলের জন্য আলাদা ডাটাবেস সিস্টেম আছে অবশ্যই, ওইটাকে বলে রাইট এসকিউএল টাইপের মোবাইলের জন্য, যেটা ওইটা আমরা এটাতে আমরা এখন যাব না। যদি তুমি মানে কেউ যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে ইন্টারেস্টেড থাকে তখন হয়তো সে ওই মোবাইলের যে ডাটাবেস সিস্টেম সেটা ব্যবহার করতে হয়, কিন্তু ওইটা ডিফারেন্ট, ওইটা একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা স্ট্যান্ডার্ড, আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ওয়েটাই দেখবো। এবং যে আমাদের ল্যাবের এক্সাম অ্যাসেসমেন্ট তো আছে, সাথে একটা প্রজেক্টও থাকবে। এটা প্রবলি ইন্ডিভিজুয়ালি আমি যেহেতু এটা ডিপেন্ড করবে যে প্রজেক্টটা যদি তোমরা অ্যাপ্লিকেশন প্রজেক্ট হিসেবে নাও তখন হয়তো গ্রুপ হিসেবে চিন্তা করবো, আর যদি অ্যাপ্লিকেশন প্রজেক্ট না করতে চাও তাহলে আমরা তখন ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্টের জন্য প্রজেক্ট নেব। ওকে, সো আমরা এখন আমাদের কোর্সের মেইন পয়েন্টে আসি। আমরা আমাদের কোর্স যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, আমি সফার গতকালকে আমাদের যে ডিসকাশন হয়েছে এখান থেকে আশা করি কিছুটা হয়তো আইডিয়া আসছে হোয়াট ইজ ডিবিএমএস। তারপর আমরা যদি ডিবিএমএস এর প্রপার explanation দিতে চাই, ডিবিএমএস contain information about particular enterprise. এন্টারপ্রাইজ বলা হচ্ছে এই কারণে যে এন্টারপ্রাইজ মিনস সামথিং বিগ। এন্টারপ্রাইজ মিনস সামথিং, একটা অর্গানাইজেশন। স্যার হ্যাঁ, স্যার কথা শুনতে একটু মানে সাউন্ড অনেক কম স্যার। আমি যেটা গতকালকে আমরা আলাপ করছি যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে সামথিং দ্যাট কন্টেইন ডাটা, বাট এখানে আমি
এখানে আরো আমরা একটা স্পেসিফিক করছি যে ডিবিএমএস কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট পার্টিকুলার এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ মিনস সামথিং বিগ, একটা অর্গানাইজেশনস, যে কোনো অর্গানাইজেশন মানে নর্মালি বিগ ডাটা বা একটা মিডিয়াম সাইজ অফ ডাটাকে হ্যান্ডেল করার জন্য you can think about database management system. আমরা যদি স্মল ডাটার কথা চিন্তা করি, we have several options small data কে হ্যান্ডেল করার জন্য, লাইক we have এক্সেল, যেখানে আমরা ডাটা হ্যান্ডেল করতে পারি। we have এমনি অনেক ফাইল আছে, লাইক ওয়ার্ড ফাইল আছে যেখানে আমরা ডাটা হ্যান্ডেল করতে পারি। আরো যদি প্রপারলি আমরা ডাটাকে হ্যান্ডেল করতে চাই, অর্গানাইজ করতে চাই, তখন হয়তো আমরা ছোটখাটো কিছু ডাটাবেস সিস্টেম ব্যবহার করতে পারি, লাইক এমএস অ্যাক্সেস টাইপের ডাটাবেস। যখনই আমরা একটু মিডিয়াম সাইজ একটু ডাটা হ্যান্ডেলের কথা চিন্তা করব, তখন এমএস অ্যাক্সেস ইজ লিটল বিট ওকে, বাট তখন তোমাকে আরেকটু যদি বেটার, তুমি যদি মনে করো যে না আমাকে আরো ইনফরমেশনটাকে আরো প্রপারলি ইউজ করতে হবে, কনস্ট্যান্ট মেনটেন করতে হবে, আমরা এইসব জিনিসে আসবো। সো মেইনলি তখন আমরা মেইনলি বিগার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করি, যে যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে তখন আমরা মাইক্রোসফট এসকিউএল এসকিউএল একটা দেয়া আছে, এমএস এসকিউএল একটা সার্ভার আছে, এমএস এসকিউএল সার্ভার মাইক্রোসফটের, এটা ওরাকলের মতো। ওরাকল তো আছে, ওরাকল ডাটাবেস সিস্টেম। এছাড়া তো মানে লিটল বিট লাইটার ডাটাবেস সিস্টেমস এর মধ্যে আমরা গতকালকে কিছু ডাটাবেস সিস্টেমে আলাপ করছি, হচ্ছে গিয়ে মাইএসকিউএল। হ্যাঁ, এটা লাইটার ওয়ান এবং কোয়াইট গুড এনাফ, এটাও বিগ ডাটা মোটামুটি হ্যান্ডেল করতে পারে। তারপরেও এখানে ওরাকলে যেসব কনস্ট্যান্ট মেনটেন করা যায় ওগুলো নিয়ে আমরা আলাপ করবো আরো ডিটেইলে আরো পরে। আমরা আরো কিছু যখন ইউজ টু হব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মেইনলি হচ্ছে গিয়ে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা। ইন্টার রিলেটেড মিনস হচ্ছে গিয়ে যে অবশ্যই ডাটাগুলোর মধ্যে রিলেশন থাকে। Collection of interrelated data means you have data and you have data structures, means where you are stored the data, you know the physical structure of the data, how you store the data, এটা তোমার জানা আছে। এবং এগুলো আবার ইন্টাররিলেটেড ডাটা হতে হবে, আমার মেন হচ্ছে গিয়ে যে এই ডাটাগুলোর মধ্যে রিলেশন থাকতে হবে। ডাটাগুলোর মধ্যে যদি রিলেশন না হয় তাহলে তুমি ডিবিএমএস সিস্টেম দরকার পড়বে। যদি এরকম ইন্ডিভিজুয়ালস ডাটা মেনটেন করার দরকার পড়ে, মানে লাইক আইসোলেটেড ডাটা মেনটেন করার দরকার পড়ে যেগুলোর মধ্যে রিলেশন নাই, এটার জন্য তোমার ডিবিএমএস সিস্টেম দরকার পড়বে না। তারপর ডিপেন্ড করবে, এটা ফাইল সিস্টেমেও পসিবল। ইন্টার রিলেটেড ডাটার ক্ষেত্রে কিন্তু ডিবিএমএস সিস্টেম জরুরি, এবং সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস ডাটা। সো মানে ডিবিএমএস অবশ্যই তোমাকে কিছু সেট অফ প্রোগ্রামস দিয়ে সাপোর্ট করবে তুমি যাতে ডাটাগুলোতে অ্যাক্সেস করতে পারো, এবং তোমাকে একটা এনভায়রনমেন্ট দিবে। ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমাকে একটা এনভায়রনমেন্ট দিবে, একটা এনভায়রনমেন্ট দিবে যে এনভায়রনমেন্ট দ্যাট ইজ বোথ কনভিনিয়েন্ট এন্ড এফিশিয়েন্ট টু ইউজ। মানে হচ্ছে গিয়ে যে তুমি যদি হিউজ ডাটার উপরে কোয়েরি করো, লাইক মিলিয়নস অফ ডাটার উপরে তুমি যদি কোয়েরি, মানে হচ্ছে গিয়ে যে ইউ আর সার্চিং ওয়ে ইউ আর রিট্রিভিং সাম ডাটা, ওইখান থেকে লাইক এক্সেলে যদি আমরা ফিল্টার করি, যেটা বলতে পারো যে এখানে হয়তো আমরা লাখ কানেক ডাটার উপরে ফিল্টার করতে পারি, ফিল্টার করে হয়তো আমার এক্সপেক্টেড কিছু ডাটাকে আমি ফিল্টার করে নিয়ে আসতে পারি। এক্সেলে ফিল্টার তো ব্যবহার করছো আশা করি তোমরা, এক্সেলে ফিল্টার ব্যবহার করছো না? Not yet, sir.
হ্যাঁ, এখন ইউজ করি না। ইউজ করো নাই, দেখো নাই কখনো? এক্সেলে তাহলে এক্সেলের ফিল্টার, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য, যেহেতু কারণ এক্সেল ব্যাকগ্রাউন্ড তো কিছুটা আইডিয়া দিবে তোমাকে। আচ্ছা, আমি একটু দেখি যে আই হোপ আই হ্যাভ সামথিং। এখানে হচ্ছে গিয়ে এরকম 4,000 মানুষের যারা ডোনেট করছে ইলেকশনে, তাদের ইনফরমেশন আছে। হ্যাঁ, তো এখান থেকে ধরো পার্টিকুলারলি তুমি, সে ফর এক্সাম্পল তুমি জানতে চাচ্ছ যে ফিল্টার করে যে সবচেয়ে বিগার অ্যামাউন্ট, বা তুমি প্রথমে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ও করতে পারো এখানে। লাইক আমি ধরো এখানে এটার উপরে স্যার ওইরকম করে আমরা বের করতে পারবো না যে ধরেন কতজন ধরেন $100 বিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই বলতেছি। প্রথমে ধরো তুমি একটা হচ্ছে গিয়ে, একটা ওয়ে হচ্ছে গিয়ে যে তুমি ডিসেন্ডিং করে তুমি এরকম বার করলা, হ্যাঁ, যে যে হাইয়েস্ট ডোনেট কত হয়েছে, হ্যাঁ, এরকম হয়তো কিছু। তারপর তুমি যখন ধরো যে সে বললো যে আমি এই যে সাম পার্টিকুলার আর অ্যামাউন্টের থেকে বেশি ডাটা, মানে বেশি ডোনেশন করছে এরকম জানতে চাচ্ছি, লাইক আমি তখন কি যে ফিল্টারটা চালু করলাম। ফিল্টারটা কিভাবে চালু করলাম, এই দেখো এরকম দিয়ে আমি এখানে কিন্তু ফিল্টারে টিপ দিছি, এখানে ফিল্টার চালু করলাম। ফিল্টারের, সো এটা এখানে আমি ফিল্টারটা শুধু এটার উপরে চালু হয়েছে। আমি দাঁড়াও এটাকে একটু আমি এটাতে ক্লিক করে ফিল্টার চালু করার পরে আমি এখন নাম্বারের উপরে ফিল্টার করতে পারি, লাইক নাম্বার ফিল্টার্স গ্রেটার দেন like $500, তারা greater than $500. These are the people who gave greater than $500. এখানে কিন্তু সে শুধু যারা $500 উপরে দিছে তাদেরকে কিন্তু নিয়ে আসছে। This is kind of query. এটা হচ্ছে কি কাইন্ড অফ কোয়েরি। এটা মানে একটা আমরা যেটাকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট, এটাও একটা কাইন্ড অফ রিট্রিভিং ডাটা। রিট্রিভিং ডাটা, যে তুমি ডাটা ম্যানিপুলেশন, কাইন্ড অফ ডাটা ম্যানিপুলেশন, যে তুমি ম্যানিপুলেট করে ডাটাকে ম্যানিপুলেট। এক্সেল কিন্তু ভালো ম্যানিপুলেট করা যায় ডাটা, কিন্তু এটারও একটা লিমিটেশন আছে, নাম্বার অফ ডাটাও হিউজ এখানে রাখা যায় না। তারপরে এটার ডাটা গুলার মধ্যে রিলেশন তৈরি করা যায় না, আরো অনেক কিছু প্রবলেম আছে। হ্যাঁ, লাইক আমরা যদি এখানে ধরি যে 5,000 এর উপরে, তো মানে এটা তোমাদের একদম, আমি জানি না তোমরা মানে এটা কম্পিউটার সায়েন্সের পিপল হিসেবে প্রথমে এক্সেল ট্রাই করা উচিত ছিল তোমাদের। এক্সেল give you better idea. আমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কোর্স নিলে আমি নর্মালি এক্সেল দেখাই, এক্সেলের সব ফাংশনালিটি গুলা দেখাই। এটা সো যেটা হ্যাঁ, এক্সেল দিয়ে এরকম কোয়াইট গুড এনাফ ফিল্টারিং করা যায়, কিন্তু তারপরেও there are some gaps। হ্যাঁ, এক্সেল আমাদের এনভায়রনমেন্ট দেয় একটা, এটাও ঠিক আছে, কিন্তু এক্সেল নট এ ডিবিএমএস সিস্টেমস। কারণ হচ্ছে গিয়ে যে ওইখানে কিন্তু ইন্টার রিলেটেড ডাটা ম্যানেজ করার ক্যাপাবিলিটি এক্সেলে নাই। হ্যাঁ, কিন্তু এক্সেস আবার ডিবিএমএস সিস্টেম। আমরা দেখবো কেন যে এক্সেল ডিবিএমএস সিস্টেম না, এটা নিয়ে আরো ডিটেইলে আমরা। ডাটাবেস systems are used to manage collections of data that are highly valuable data কে এবং relate
রিলেটিভলি লার্জ, যেটা আমি বলতেছিলাম, এবং অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার্স, মানে মাল্টিপল ইউজার্স এন্ড অ্যাপ্লিকেশনস and often at the same time. এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট 3 পয়েন্টস এর মধ্যে যেগুলো হাইলি ভ্যালুয়েবল ডাটা এবং রিলেটিভলি লার্জ ডাটা, যে তোমার রিলেটিভলি লার্জ ডাটা এক্সেল এর ক্ষেত্রে হাইলি ভ্যালুয়েবল ডাটাও তুমি মেনটেন করতে পারো, কিন্তু এক্সেল এর ফাইলটা একবার ডিলিট হয়ে গেলে ইউ হ্যাভ নো ওয়ে টু রিকভার দিস থিংস। হ্যাঁ, কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এটা অবশ্যই একটা ওয়ে থাকে। নো দেয়ার আর অলওয়েজ, প্রত্যেকটা ডাটাবেজে অবশ্যই একটা ব্যাকআপ ওয়ে আছে, যেটা এক্সেল এ তোমার নাই। এক্সেল এ তোমার ব্যাকআপ ওয়ে হচ্ছে কি যে ইউ হ্যাভ টু কপি এন্ড কপি দ্য ফাইল, এবং ওইখানে একটা ফাইল সিস্টেম হিসেবে, যেটা যে কেউ ডিলিট করে দিতে পারে। যে তুমি ধরো ওইটা যদি একটা সিস্টেম হিসেবে ব্যবহার করো, ওইটা যদি কেউ মুছে দেয় তাহলে তোমার ডাটা ইজ গন। কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা নরমালি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং অ্যাপ্লিকেশন সিস্টেমটা নরমালি ফ্রন্ট এন্ডে থাকে, যেটা তখন কিন্তু ইউজার জানে না যে হোয়াট ইজ দ্য ডাটাবেস হিয়ার কমিউনিকেটিং। এটা কিন্তু একটা সিকিউরিটি থাকে, এবং অনেক অনেক জিনিস যেটা থাকে, যে আমরা দেখবো যে অনেক লেভেলের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু 3টা লেভেলে ভিউ করা যায়। তো 3টা লেভেলের সবগুলোতে কিন্তু সব ইউজাররা অ্যাক্সেস পায় না। ওকে, সো এটা এইসব রিজন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু ডিফারেন্ট ওয়েতে, এবং যেটা হচ্ছে মাল্টিপল ইউজার্স, যেটা একটা অ্যাপ্লিকেশনে তুমি একটা এক্সেল ফাইলে একজন ইউজার হিসেবে ঢুকতে পারবে। You cannot use the 2 or 3 people cannot use the same Excel file. এটা কিন্তু ডিফিকাল্ট। এটা হয়তো বলবো যে গুগল যে গুলাতে, ওই যে স্প্রেডশিট গুলাতে তো অনেক ইউজার থাকতো, কিন্তু ওইখানেও কিন্তু অনেক ইউজার থাকলেও কিন্তু সব ইউজারের অ্যাক্সেসিবিলিটি অলমোস্ট সিমিলার। লাইক ধরো তুমি হয়তো মডিফিকেশন কিছু করতেছো, তুমি মানে ওইখানে ইউজারের অ্যাক্টিভিটিকে তুমি পুরোপুরি হয় তুমি ভিউ দিতে পারো, যে না সে খালি দেখতে পারবে, আর একজন খালি আর কিছু কয়েকজন খালি চেঞ্জ করতে পারবে, যে চেঞ্জ করতে পারবে সবকিছু চেঞ্জ করতে পারবে, এইরকম আর কি। যে ওইখানে কিন্তু তুমি পার্টিকুলারলি ফিল্ড ধরে বলতে পারবা না যে এক্সেলে তুমি এই ফিল্ডটা চেঞ্জ করতে পারবে না, ওই ফিল্ডটা চেঞ্জ করতে পারবে। ইটস ডিফিকাল্ট। আর এটা যদি এক্সেলে ম্যানেজ করতে চাও, এরকম মানে মাল্টিপল ইউজার তো অলমোস্ট মানে এট এ টাইম যখন একই ডাটাতে অ্যাক্সেস করবে, মাল্টিপল ইউজার অ্যাক্সেস করবে, এটাও ডিফিকাল্ট। মানে একই ডাটাতে মাল্টিপল ইউজার অ্যাক্সেস করে বিভিন্ন একটা সার্টেন টাইমে আপডেট করা। লাইক তুমি যদি দিয়ে কথা চিন্তা করো, ব্যাংকের ডাটাবেজের কথা চিন্তা করো, ব্যাংকিং অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করো। একই অ্যাকাউন্টে যদি 3জন ক্লায়েন্ট একই অ্যাকাউন্টে যদি চেক দেয়, এবং এট এ টাইমে যদি অ্যাক্সেস হয় একই অ্যাকাউন্ট থেকে, হয়তো প্লাস মাইনাস হবে, অ্যাকাউন্টটা আপডেট হবে, কিন্তু ওইখানে কোনো ডিস্টারবেন্স, অন্য কোনো মানে যে একজন বেশি তুলে নিয়ে গেল, অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে আরেকজন তুলতে পারলো না, এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হবে না। হ্যাঁ, বা মানে এরকম একজন মানে 2জন মানে একই অ্যামাউন্টের চেক দিল, আপডেট হলো একবার, এরকমও হবে না। হ্যাঁ, কারণ কি ব্যাংকে কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। হ্যাঁ, সো মডার্ন ডাটাবেস সিস্টেম যেটা, এটা ইজ এ কমপ্লেক্স software system, a complex software system, and whose task is to manage a large and complex collection of data. এবং ডাটাবেস টাচ অল দ্য অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। এখন তো অবশ্যই আমরা কিন্তু ডাটাবেজের সব জায়গায় ব্যবহার করতেছি, এবং লাইক তোমরা যে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করো, এটাও কিন্তু একটা ডাটাবেজ, পিছনে ডাটাবেজ আছে। সো এন্টারপ্রাইজ ইনফরমেশনের মধ্যে আমরা এন্টারপ্রাইজ ইনফরমেশন বলতে যেগুলো বোঝাই, যে সেলস
অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, সেলস এর মধ্যে হচ্ছে কি কাস্টমার, প্রোডাক্টস, পারচেজ এগুলো তো থাকবে। অ্যাকাউন্টিং এর মধ্যে হচ্ছে গিয়ে পেমেন্ট, রিসিপ্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এগুলো অ্যাকাউন্টিং এর এর মধ্যে থাকে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে যেটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, তার স্যালারি, পেরোল, ট্যাক্সেস এগুলো। ম্যানুফ্যাকচারিং যদি কোম্পানি যদি কোনো ডাটাবেস মেনটেন করে, তারা লাইক ম্যানেজমেন্ট অফ দ্য প্রোডাকশনস, ইনভেন্টরি, অর্ডার, সাপ্লাই চেইন এগুলো মেনটেন করার জন্য তারা সফটওয়্যার ব্যবহার করলে যেটা ডাটাবেস মেনটেন করে। এবং ব্যাংকিং এবং ফাইন্যান্সে যেটা বললাম যে কাস্টমার ইনফরমেশন, অ্যাকাউন্টস, লোন, ব্যাংকিং ট্রানজাকশনস, ক্রেডিট কার্ড ট্রানজাকশনস এইসব মেনটেন হয় রিয়েল টাইম মার্কেটিং এর জন্য সব। এবং ইউনিভার্সিটিতে আমি যেটা বললাম যে রেজিস্ট্রেশন, গ্রেডস এগুলো আছে, এয়ারলাইন্স এর রিজার্ভেশন, শিডিউলস, হ্যাঁ, এখানে অনেক ধরনের এক্সাম্পলস আছে। টেলিকমিউনিকেশনেও আছে, ওয়েব বেস সার্ভিস, হ্যাঁ, ওয়েব বেস সার্ভিস গুলো তো আমরা জানি, এগুলোতে আমরা ডাটা পেজ অর্ডার দ্বারা যে অনলাইনে আমরা অর্ডার করতেছি, এরকম অনেক কিছু সম্ভব বিকজ অফ দিস ডাটাবেস ম্যানেজমেন্ট। ওকে, এবং আমরা ডকুমেন্ট ডাটাবেজও ম্যানেজ করতে পারি, এবং এটা নেভিগেশন সিস্টেমেও ডাটাবেস ম্যানেজমেন্ট এন্ড সিস্টেম ব্যবহার হচ্ছে। সো আর্লি সিস্টেম যেটা মানে আর্লি ডেজ গুলাতে যেটা আমরা যেটা বললাম যে ফাইল সিস্টেম, যেটা এক্সেল কাইন্ড অফ এ ফাইল সিস্টেম। অ্যাক্সেসেরও একটা লিমিটেশন আছে। অ্যাক্সেস কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু যেহেতু ও স্মলার ওয়ান, এটাও কিন্তু একটা ফাইল হিসেবে থাকে, একটা ফাইল হিসেবে থাকে। ওইটাও যদি কোনোভাবে দিয়ে হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তাইলে কিন্তু ও অ্যাক্সেস তাতেও মানে অ্যাক্সেসে কিন্তু আমরা ডাটা মানে যে হারায় ফেলতে পারি, লস করতে পারি, হ্যাঁ। তো কিন্তু অ্যাক্সেসেও কিন্তু মানে ডাটা রিলেশন তৈরি করা যায়, যেটা এক্সেলে করা যায়। ওকে, তো আমরা যদি বলি যে আর্লি ডেজে ডাটাবেজ অ্যাপ্লিকেশনস এর যেটা সমস্যা ছিল যে ডাটা রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি, যে ফাইল সিস্টেম রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি কি, লাইক তুমি যদি ধরো এক্সেলে একটা ফাইল মেনটেন করতেছো, like you are maintaining a file in the Excel, data maintaining data, like আমি ধরো স্টুডেন্টদের ইনফরমেশন অন স্টুডেন্টদের গ্রেডিং আমি মেনটেন করতেছি। প্রথমে হচ্ছে কি একটা শিটে হয়তো আমি স্টুডেন্টদের ইনফরমেশন গুলা রাখতেছি, তার আইডি, তার নেম, তার ফাদার্স নেম, তার অ্যাড্রেস, তার মাদার্স নেম, and then আদার্স ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। ওকে, আরেকটাতে তার গ্রেড মেনটেন করতেছে, হ্যাঁ। ওকে, এখানে তার আইডি, নেম রাখতেছি, সাথে গ্রেড রাখতেছি। একটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু একটা শিটের মধ্যে অলরেডি কিন্তু তার আইডি আর নেম আর তার ইনফরমেশন রাখতেছি, কিন্তু আরেকটা শিটে যখন আমি তার গ্রেডিং ব্যবহার করতেছি, তখন শুধু এরকম কিন্তু কেউ যদি রাখে যে শুধু তার আইডি আর গ্রেড গুলা রাখে, কিন্তু তখন কেউ যদি আমার কাছে রিপোর্ট চায় যে এই এই স্টুডেন্টের গ্রেড গুলা দেখি, তখন আমি শুধু আইডি আর গ্রেড দেখাইতে পারবো, যদি নাম না রাখি ওই গ্রেডিং শিটে, হ্যাঁ। কারণ কি ওইখানে তো ওই শিটের মধ্যে তো নাম নাই না। কিন্তু মানে এইটা একটা রিডান্ডেন্সি মানে হচ্ছে কি যে সেম জিনিস আমি কিন্তু দুই জায়গায় রাখতেছি। নাম এক জায়গায় হচ্ছে গিয়ে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন যেখানে রাখতেছি ওইখানে রাখতেছি, আরেকটাতে হচ্ছে গিয়ে রাখতেছি হচ্ছে গিয়ে ওকে, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে রিডান্ডেন্সি এখানে হচ্ছে গিয়ে রিডান্ডেন্সি এইটা যে আমি এই সেম স্টুডেন্টের নাম একটা শিটে রাখতেছি, আরেকটা শিট ওইখানেও কিন্তু আবার তার নামটা রিপিট করতেছি। এরকম হচ্ছে না যে আমি এক শিটে নাম রাখলাম বলে আরেক শিটে ওই শিট থেকে তার রিলেশন তৈরি করে আমি নামটা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু পসিবল হবে না এক সেকেন্ড, হ্যাঁ, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পসিবল।
আরেকটা ইনকনসিস্টেন্সিটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইনকনসিস্টেন্সি কি, যে আমি ধরো তার যখন পার্সোনাল ইনফরমেশন রাখলাম তখন আমি এখানে লিখছি ধরো মোহাম্মদ আব্দুল্লাহ, এরকম। তো এখন আবার যখন আমি তার গ্রেড যেখানে রাখতেছি তখন ওইখানে লিখছি এমডি আব্দুল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো যে নাম আমি দুই জায়গায় দুই রকম নাম রাখছি, এটা একটা ইনকনসিস্টেন্সি না? অবশ্যই একটা ইনকনসিস্টেন্সি। তাহলে দেখো আমি কিন্তু যে ইনকনসিস্টেন্সিটা করলাম এটা কিন্তু কেউ ধরতে পারার কথা না। আমি দুইটা ফাইলে দুই রকমের নাম ব্যবহার করছি। হ্যাঁ, অ্যাড্রেস আমি এক জায়গায় রাখছি, যেমন তার গ্রেডিং সিস্টেমে অ্যাড্রেসটা আরেকটু শর্ট করে রাখলাম, এটা আমি করলাম, এটাও একটা ইনকনসিস্টেন্সি। তো একটা হচ্ছে কি ডাটা রিডান্ডেন্সি, মানে রিপিট হচ্ছে একই জিনিস আমি আরেক জায়গায় রিপিট করতেছি, আরেকটা ইনকনসিস্টেন্সি তৈরি হচ্ছে। ইনকনসিস্টেন্সি ডাটা আর আমরা কনসিস্টেন্স করতে পারতেছি না। কনসিস্টেন্স মানে হচ্ছে কি যে সেম জিনিস মেনটেন করতে পারতেছি। এবং ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা, যে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, need a write a new program to carry out each new task। হ্যাঁ, ডাটা যদি আমি ধরো অ্যাক্সেস করতে চাই এক্সেলে বা আমি কোনো টেক্সট ফাইলে ডাটা রাখলাম, ওইটা কিন্তু আমাকে এটার জন্য প্রত্যেকটার জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হবে যদি আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই। হ্যাঁ, কিন্তু ওই ডাটাকে ম্যানিপুলেট করতে আমার প্রোগ্রাম লিখতে হচ্ছে, ম্যানেজ করতে ডাটা কিভাবে থাকবে ওইটাকে মেনটেন করতে আমার প্রোগ্রাম লিখতে হচ্ছে। হ্যাঁ, লাইক যেটা আমরা সিতে করি। হ্যাঁ, একটা ফাইলে রাখতে গেলেও কিন্তু এবং ফাইল থেকে আমার ডাটাকে ডিসপ্লে করতে গেলে যে আমি ডাটাকে প্রেজেন্ট করতে হচ্ছে, এটার জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু আমার ডিবিএমএস সিস্টেমে করা লাগবে। ডিবিএমএস সিস্টেমে তোমার প্রোগ্রাম মানে ওই ডাটাকে ম্যানেজ করার জন্য প্রোগ্রাম অলরেডি দেয়ার আর সেভারাল প্রোগ্রামস, এবং একটা ওইখানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে এসকিউএল, যেটা আমরা বললাম। ডাটা আইসোলেশন একটা মাল্টিপল ফাইলস ফরম্যাটস, এগুলো প্রত্যেকটা আইসোলেটেড, একটার সাথে আরেকটা রিলেশন নাই। এটা আমরা এক্সেলে বললাম না যে এটা যদি মেনটেন করি তাহলে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা, একটার সাথে আরেকটা রিলেশন করতে গিয়ে আমাকে রিলেশন করতে হবে থ্রু এ প্রোগ্রাম। হ্যাঁ, যে আচ্ছা এটা এই আইডি, তাইলে ওই আইডি থেকে এই নাম্বার করতে চাচ্ছি, এরকম যদি আমি একটা প্রোগ্রাম লিখতে হবে। ইন্টিগ্রিটি প্রবলেম যেটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, লাইক আমি ধরো ব্যালেন্স জিরোর নিচে নামাইতে পারবো না ব্যাংকে, আমার অ্যাকাউন্ট চাইলে আমি জিরোর নিচে নামাইতে পারবো না। এটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি যে লিমিটেড, যে কোনো একটা লিমিট বা একটা যে কোনো একটা দিয়ে দেওয়া, মানে কনস্ট্যান্ট বলতে পারো যে কোনো একটা ব্যারিয়ার করে দেওয়া। হ্যাঁ, সো এটা কিন্তু আমাকে কোড দিয়ে মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা মানে তুমি চাইলেই মানে তুমি ধরো দুইজন একজন 500 টাকা তুললো, একটা অ্যাকাউন্টে ধরো 500 টাকা আছে, দুইজন একসাথে ট্রাই করলো, একজন 500 টাকা তুললো, আরেকজনও 500 টাকা তুলতে পারলো, এবং আপডেট যেহেতু দেরিতে হচ্ছে বা একসাথে হচ্ছে না, এরকম সমস্যার জন্য এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা যে একজন 500 তুললেই আর থামায় দিবে, ডাটাবেস তোমাকে আর কাজ করতে দিবে না, যেহেতু এটা অলরেডি জিরোর নিচে ব্যালেন্স চলে যাবে। হ্যাঁ, এইটা কিন্তু মেনটেন করা যায় থ্রু দা ডিবিএমএস সিস্টেম, কিন্তু এটা তুমি ফাইল সিস্টেমে মেনটেন করতে পারবে না। এবং হার্ড টু অ্যাড নিউ কনস্ট্যান্ট, এগুলো তুমি প্রোগ্রাম লিখে যদি অ্যাড করতে চাও নিউ কনস্ট্যান্ট গুলো, আর প্রাইমারি কি আমরা যখন আলাপ করব তখন ওগুলো কিন্তু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ওগুলো কিন্তু মেনটেন করা অনেক কষ্ট। এবং অ্যাটমিসিটি অফ আপডেট, যেটা আমি বললাম যে একটা ট্রানজাকশন আপডেট হওয়া, লাইক তুমি ধরো থ্রো এটিএম এর থ্রোতে তুমি টাকা তুলতেছো। হ্যাঁ, তোমার যখন জাস্ট ট্রানজাকশন কমপ্লিটেড বললো,
হ্যাঁ, তোমার এই সাইডে ধরো ট্রানজাকশন কমপ্লিট, কোন কারণে নেটওয়ার্ক কাটা পড়ছে, সে দেখাচ্ছে যে অলরেডি তোমার অ্যাক্সেস আছে এবং সে বলছে যে টাকা দিয়ে দিছি, হ্যাঁ, ধরো ইউজারকে টাকা দিয়ে দিছি, কিন্তু ওইদিকে তোমার আর মেইন ডাটাবেজ মেইন ফাইলটা আপডেট হয় নাই, ধরো 500 টাকা যে তোলা হয়েছে ওইটা আপডেট হয় নাই, কারণ কি মাঝখানে কোনো কারণে পাওয়ার কাট অফ হয়েছে বা নেটওয়ার্ক কাট অফ হয়েছে, হ্যাঁ, এটা তো হইতে পারে। এটা হচ্ছে অ্যাটমিসিটি অফ আপডেটস, হ্যাঁ, যে সব জায়গায় সমান আপডেট হইতে হবে। তুমি এটিএম থেকে টাকা তুলছো মানে এই আপডেটটা তো অবশ্যই তোমার এফেক্টটা অবশ্যই একই সাথে তোমার অ্যাকাউন্টে হইতে হবে, হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু ফাইল সিস্টেমে মেনটেন করা ডিফিকাল্ট। কোনো কারণে কানেকশন লস হয়ে গেলে কিন্তু এইটার কেউ রেসপন্সিবিলিটি নিবে না, কোনো কম্পোনেন্ট রেসপন্সিবিলিটি, লাইক তোমার এটিএম অবশ্যই রেসপন্সিবল না যে তোমার ফাইল ওইখানে আপডেট হলো কিনা, এটার রেসপন্সিবিলিটি এটিএম নিবে না, হ্যাঁ, তো এটার রেসপন্সিবিলিটি তোমার ব্যাংকিং সিস্টেম নিবে। তাহলে এই যে ব্যাংকিং সিস্টেম তোমার ব্যাংকিং সফটওয়্যার, তাহলে ওইটার সাথে এটিএম এর এরকম ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট থাকতে হবে যে এখানে আপডেট হলো এখানে আপডেট অবশ্যই হইতে হবে। এই এটা অ্যাটমিসিটি অফ ফর আপডেট, এবং এটা কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার, যেটা আমরা আগে ওইটা নিয়ে আলাপ করছি, হ্যাঁ, যে একই সাথে অনেক ইউজার একসাথে একই ডাটাতে অ্যাক্সেস করা, সিকিউরিটি প্রবলেমস গুলা, এটাও মানে যে আমি পার্টিকুলারলি একজনকে এই পার্টিকুলার শুধু একটা ফিল্ডে অ্যাক্সেস, আমি ধরো শুধু আমি এক্সেলে যদি এরকম করতে চাই যে একটা স্টুডেন্টের এর নাম আছে, আইডি আছে, তার পার্সোনাল ইনফরমেশন আছে, কিন্তু আমি একজনকে এক্সেল ফাইল দিলাম আর তাকে আমাকে বলে দিতে হবে তুমি নাম ছাড়া অন্য কিছু দেখবা না তার, এটা কি পসিবল? এটা তো সে যদি চোখও পড়তে পারে, আর যে নাম ছাড়া এটা সিকিউরিটি তুমি তো এটা মেনটেন করতে পারবে না, যে তাকে শুধু নাম ছাড়া আর কিছু দেখতে দিবা না, তুমি যতই হাইড করো না কেন, দেয়ার আর সাম অপশনস, তুমি হয়তো হাইড করে দিতে, সো হয়তো কিছু ফিল্ড হাইড করে তাকে দিচ্ছ বা তাকে আরেকটা ফাইল কপি করে দিতে হচ্ছে, কিন্তু তুমি একই ফাইল ব্যবহার করে সিকিউরিটি মেনটেন করা এটা ডিফিকাল্ট, হ্যাঁ, তো এখানে জন্যই তোমাকে এই সব মেনটেন করার জন্যই তোমার ডাটাবেস সিস্টেমস ব্যবহার করতে হবে, এবং ডাটাবেস সিস্টেম অফার দিস সলিউশনস। সো আমরা যদি একটা ইউনিভার্সিটির ডাটাবেস এক্সাম্পল নেই, তাইলে এটা হচ্ছে গিয়ে যে একটা ইউনিভার্সিটিতে তোমার ডাটা কনসিস্ট অফ ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্টস, ইনস্ট্রাক্টর বা টিচার্স এবং ক্লাসেস, এগুলো তো থাকবেই। তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো থাকতে পারে, যেটা থ্রুতে তোমার স্টুডেন্ট নিউ স্টুডেন্ট অ্যাড করা, নিউ ইনস্ট্রাক্টর বা টিচার অ্যাড করা, নিউ কোর্সেস অ্যাড করা, রেজিস্টার স্টুডেন্ট ফর কোর্সেস এবং জেনারেট ক্লাস রোস্টার বা ক্লাস রুটিন তৈরি করা, এবং অ্যাসাইন গ্রেডস টু দ্য স্টুডেন্টস, কমপ্লিট দ্য গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এবং জেনারেট ট্রান্সক্রিপ্ট, এগুলো হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হতে পারে, আমরা যদি এক্সাম্পল ধরি। তো আমি যেটা বললাম যে ভিউ অফ ডাটা, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে করা যায়, অন্য যদি আমরা ফাইল সিস্টেমে করতে পারি না, যে সিকিউরিটিটা মেনটেন করা পসিবল হয় না, এবং ভিউটাকে আমি কন্ট্রোল করা, হ্যাঁ, ডাটাবেস সিস্টেম ইজ কালেকশন অফ ইন্টারনেটেড ডাটা, এটা নিয়ে আমরা আগেও বলছি, এবং সেট অফ প্রোগ্রামস অ্যালাউ ইউজার টু অ্যাক্সেস এন্ড মডিফাই ডাটা, এবং এখানে মেজর পারপাস অফ ডাটাবেস সিস্টেম টু প্রোভাইড ইউজার্স উইথ দ্য অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ ডাটা। একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ হচ্ছে গিয়ে যে ডাটা মডেলস কি, যে রিলেশন অফ দ্য ডাটা, যে আমি যদি বলতে চাই যে স্টুডেন্টের আইডির সাথে তার গ্রেডের সম্পর্ক, মানে তার এই স্টুডেন্টের আইডি এই যে তার, আমি যদি একটা ফাইলে মানে একটা টেবিলে যদি আমি মেনটেন করি তার আইডি উইথ দ্য গ্রেড, আর আরেকটা টেবিলে যদি আমি আইডি উইথ দ্য নেম এন্ড তার পার্সোনাল ইনফরমেশন মেনটেন করি, এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করা, হ্যাঁ, ডাটা সিমেট্রিক এবং কনসিস্টেন্সি এবং কনস্ট্যান্ট গুলা মেনটেন করা, যে একটা আমি যদি তার যদি নাম যদি এক জায়গায় আপডেট করি তাহলে সব জায়গা মানে সেম ভাবে
সেম আপডেটেড নেম দেখাবে। যদি স্টুডেন্টের নাম যদি আমি এই জায়গায় এমডি লিখি, তাহলে অন্য জায়গায়ও তার ইনফরমেশন বার করলে তার এমডি দেখাবে। এইসব কনস্ট্যান্ট মেনটেন করা, এটার জন্য তোমাকে একটা ডাটা মডেল লাগবে। ডাটা মডেল, ইউ নিড এ ডাটা মডেল, যেখানে ডাটাগুলোর মধ্যে রিলেশন থাকবে, যে একটা চেঞ্জ হলে আরেকটা যাতে চেঞ্জ করতে পারে এবং চেঞ্জ করার কনস্ট্যান্ট গুলোকে মেনটেন করতে পারে। এবং ডাটা অ্যাবস্ট্রাকশনস কি, দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ডাটা স্ট্রাকচার, যেটা তোমার ডাটা স্ট্রাকচার মানে ডাটাগুলা কিভাবে আমরা সিতে যখন প্রোগ্রাম লিখি তখন আমরা জানি যে ডাটাগুলো আমরা কিভাবে রাখতেছি। যে একটা আমার যে সি বা জাভাতে যখন আমি দিয়ে লিখবো, প্রোগ্রাম লিখবো, তখন কিন্তু আমরা জানি যে ডাটাগুলা কিভাবে রাখতেছি, লাইক আমার অ্যারে হিসেবে রাখতেছি, বা আমি ইন্টিজার ফ্লোটিং হিসেবে রাখতেছি, এবং কত ডাটা এখানে রাখতে পারবো, কি করতে পারবো, কি ডাটা স্ট্রাকচার আমি মেনটেন করতেছি। এই কমপ্লেক্সিটিটা কিন্তু প্রোগ্রামার হিসেবে হয়তো আমি ইউজ হইতে পারে, কিন্তু একটা মিড লেভেল ইউজার আর যে হয়তো এত টেকনিক্যাল পারসন না, মোটামুটি টেকনিক্যাল পারসন, যে হয়তো মানে শুধু কম্পিউটার ইউজ করতে পারে এরকম ইউজার যারা, হ্যাঁ, যে গ্রাফিক্যাল ইন্টারফেস এর থ্রুতে শুধু কম্পিউটার ইউজ করতে পারে, এরকম ইউজার যারা, তাদের তো আর ডাটাটা কিভাবে কি স্ট্রাকচারে রাখা ওইটা নিয়ে গবেষণা করার দরকার নেই। তার দরকার হচ্ছে কি ডাটা। এই যে ডাটা অ্যাবস্ট্রাকশন, এটা তোমাকে হেল্প করে যে কমপ্লেক্সিটি অফ দ্য ডাটা স্ট্রাকচার মানে এটাকে হাইড করা, টু প্রেজেন্ট ডাটা। নেটওয়ার্কের জন্য শোনা যাইতেছে না। আচ্ছা, আমি বললাম যে ডাটা অ্যাবস্ট্রাকশন যেটা, যে এটা থেকে যে আমরা যে সি বা জাভা গুলোতে যে আমরা যখন প্রোগ্রামার হিসেবে রাখি ডাটাগুলা, ডাটা স্ট্রাকচার কিন্তু জানি যে বিভিন্ন ইন্টিজার নাম্বার রাখতাম, ফ্লোট বা এটা কি হিসেবে রাখছি, এটা অ্যারে হিসেবে রাখছি কিনা, এই যে ডাটা স্ট্রাকচারটা কিন্তু আমি জানি, হ্যাঁ। কিন্তু তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এটা হাইড করে, এটা মানে ইউজারের কাছ থেকে হাইড করে রাখে, যে তাহলে একটু নন টেকনিক্যাল পারসনও কিন্তু ও যাতে ডাটাবেস সিস্টেমটাকে ব্যবহার করতে পারে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই যে কমপ্লেক্সিটিটাকে হাইড করে, টু রিপ্রেজেন্ট দ্য ডাটা ইন দ্য ডাটাবেস, এটা এই কমপ্লেক্সিটি হাইড করে তারপরে রিপ্রেজেন্ট ডাটা করে, ডাটাকে রিপ্রেজেন্ট করে ইন দ্য ডাটাবেস ফ্রম ইউজার থ্রু সেভারাল লেভেলস অফ ডাটা অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন গুলো আমরা দেখব। এবং আচ্ছা, প্রথমে আসি আমরা ডাটা মডেল। ডাটা মডেল কি, ডাটা এবং তাদের মধ্যে রিলেশন এবং তাদের সিমেট্রিক এবং তাদের কনস্ট্যান্ট। আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে আলাপ করছি যে ডাটা এবং তাদের রিলেশন নিয়ে, এবং তাদের সিমেট্রিক কি, যে তাদের সিমিলারিটি গুলা, তাদের সমান জিনিস যাতে সব জায়গায় মেনটেন হয়, ডাটা সিমেট্রিসিটি যেটা, এবং কনসিস্টেন্সি যাতে মেনটেন হয়, এবং এটা কনস্ট্যান্ট যাতে মেনটেন হয়, যে আমি লিমিট দিয়ে দিতে পারি, কোনো যে কোনো একটা বাউন্ডারি দিয়ে দিতে পারি, এইসব কনস্ট্যান্ট মেনটেন করা, এটা আমাদের ডাটা মডেল দিয়ে পসিবল। এই ডাটা মডেল, কি ধরনের ডাটা মডেল আছে? ডাটা মডেল আছে, রিলেশনাল মডেল আছে, এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার সেমি স্ট্রাকচার্ড ডাটা মডেল লাইক এক্সএমএল আছে, হ্যাঁ। তারপর নেটওয়ার্ক মডেল, হাইরার্কিক্যাল মডেল, এগুলো তো আগের মডেল গুলা। তো আমরা যেসব ডাটা মডেল, এইসব ডাটা মডেল দিয়ে আমরা কিন্তু ডাটাবেজের ডাটাগুলোকে মেনটেন করতে পারি। আমরা যে রিলেশনাল মডেলে আমরা নরমালি ভেরিয়াস টেবিল আকারে ডাটাগুলোকে প্রেজেন্ট করি, কলামস এন্ড রোজ, যেটা আমি বললাম তোমাদের, লাইক এক্সেল এ যেরকম আমরা কলাম রো মেনটেন করি, ওইরকম কলাম রো। এবং লাইক আমি এখানে ধরো ইনস্ট্রাক্টরের টেবিলে ইনস্ট্রাক্টর আইডি, এখানে ইনস্ট্রাক্টর নেম, ডিপার্টমেন্ট, তার স্যালারি মেনটেন করতেছি। আর সিমিলারলি আমি ইনস্ট্রাক্টরের সাথে আমার মানে ইনস্ট্রাক্টরের যে ডিপার্টমেন্ট গুলার সাথে আমি তার
আর বাজেট ডিপার্টমেন্ট গুলা কোন বিল্ডিং এ এবং ডিপার্টমেন্ট গুলার বাজেট, হ্যাঁ ডিপার্টমেন্ট গুলার কোন বিল্ডিং এ এবং এর বাজেট গুলা, এটা কিন্তু আরেকটা টেবিলে মেনটেন করতেছে। এখন যদি আমি চাই যে একটা ডিপার্টমেন্ট, একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে, ধরো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমি জানতে চাচ্ছি যে এই ইনস্ট্রাক্টরটা কোন বিল্ডিং এ বসে, তো আমি এই উপরের ইনস্ট্রাক্টর টেবিল আর এই ডিপার্টমেন্ট টেবিল এইটা থেকে কিন্তু আমি অবশ্যই বার করতে পারবো যে এই এই পার্টিকুলার ইনস্ট্রাক্টর কোন বিল্ডিং এ বসে, হ্যাঁ কোন বিল্ডিং এ বসেন, কারণ এই ডিপার্টমেন্টের থ্রুতে আমি এখানে বিল্ডিং এর নাম জানি। এটা হচ্ছে কি রিলেশন, এটা হচ্ছে কি একটা রিলেশন। এই রিলেশনাল ডাটাবেজের কনসেপ্ট আমাদের টেড কোড এটা ইন্ট্রোডিউস করেন 1981 এ, যিনি টিউরিং অ্যাওয়ার্ড পাইছেন 1981। সো এবং লেভেল অফ অ্যাবস্ট্রাকশন যেটা আমরা বললাম যে হাইড করা, যে ডাটা স্ট্রাকচারটা হাইড করা, এটাও কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তিনটা লেভেলে মেনটেন করে। একটা হচ্ছে কি ফিজিক্যাল লেভেল, যেখানে হচ্ছে গিয়ে সরাসরি কিন্তু দেখা যায় যে মানে কিরকম ডাটাগুলো আছে, কিভাবে ডাটাগুলা রাখা আছে, লাইক কি এরে ফ্যাসিলিটি, মানে কিভাবে এরে স্ট্রাকচার ওয়েতে না লিংক লিস্ট ব্যবহার করে কিভাবে ডাটা রাখা আছে, এইটা হচ্ছে কি ফিজিক্যাল লেভেলে দেখা যায়। হ্যাঁ, ডেসক্রাইব এ রেকর্ড ইজ স্টোরড, মানে একটা কোন জায়গায় কোন ড্রাইভে আছে, এটা কিন্তু ফিজিক্যাল লেভেল। লজিক্যাল ভিউ যেটা, লজিক্যাল ভিউতে তুমি হয়তো তুমি দেখতেছো যে ডাটা এই ইনস্ট্রাক্টর রেকর্ড অর ইনস্ট্রাক্টরের আইডি গুলা স্ট্রিং, নেম গুলা স্ট্রিং, ডাটা ডিপার্টমেন্ট নেম গুলা স্ট্রিং, স্যালারি তার ইন্টিজার, এটা তার লজিক্যাল ভিউ। এখানে তুমি কিন্তু মানে কি মেনটেন, এরে মেনটেন করতেছো না কি লিংক লিস্ট মেনটেন করতেছো, এটা কিন্তু এখানে লজিক্যাল লেভেলে দেখতে পারবে না। ভিউ লেভেলে তো আরো মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস হাইড দ্য ডিটেল অফ দ্য ডাটা টাইপও দেখতে পারবে না, তুমি শুধু এটা তার দেখবে যে আইডি, নেম, তারপর ডিপার্টমেন্টস নেম, স্যালারি, এটা কি ধরনের ডাটা টাইপ, এইটাও তোমার মানে এই এই লেভেলে ভিউ লেভেলে তা দেখতে পারবো না। তো ডাটাবেস সিস্টেম ফিজিক্যালের মধ্যে কিছু আমরা দেখতে পারবো ওই যে লিঙ্ক লিস্ট ইউজ করছি নাকি এরে। হ্যাঁ এগুলো ফিজিক্যাল লেভেলে, যদি তুমি ফিজিক্যাল লেভেলে কাজ করতে চাও। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন এরিয়া আছে কাজ করার। একটা হচ্ছে গিয়ে আমরা আমরা এই কোর্সে মেইনলি এই শুধু ভিউ এবং লজিক্যাল লেভেলটা মেনটেন করব। ফিজিক্যাল লেভেলটা ডিবিএমএস ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা মেইনলি ফিজিক্যাল লেভেলটা বেশি এই কাজ করে। কারণ ধরো ফিজিক্যাল লেভেল লাগে তখন যে যখন আমার ডাটা লস হয়ে যাচ্ছে কোনো কারণে, বা কোনো কারণে আমার ডাটা ব্যাকআপ লাগবে, বা এরকম হচ্ছে যে আমার ডাটা ট্রান্সফার করা লাগবে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে একটা হার্ড ডিস্ক কোনো কারণে হঠাৎ করে দিয়ে ক্র্যাশ করে গেল, তখন আমাকে ডাটা রিট্রিভ করে আবার ডাটাবেসে আপ করা, এইসবের জন্য আমার কিন্তু ফিজিক্যাল লেভেলে কাজ লাগে, যে আমি ডাটাবেসটা কোন জায়গায় আছে, বা ডাটাবেসটা কিভাবে মেনটেন, মানে কি স্ট্রাকচার মেনটেন করা আছে, এইসব তখন এইসব জিনিস লাগে, তখন ওই যে ফিজিক্যাল লেভেলের ইনফরমেশন গুলো লাগে। আর লজিক্যাল লেভেলে তখন কিন্তু আমরা যেটা দেখবো এই কোর্সে মেইনলি, যেটা আমরা এটা অবশ্যই ফিজিক্যাল লেভেল কভার করা ডিফিকাল্ট হবে, যদি অ্যাডভান্স ডাটাবেস সিস্টেম কোর্স থাকে তখন হয়তো এটা পসিবল। আর আমরা ভিউ লেভেল এবং লজিক্যাল লেভেলের গুলা আমরা দেখবো। এবং এখানে আমরা যেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, এখন আরেকটা কনসেপ্ট, আরো দুটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা আলাপ করি। একটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স এবং একটা স্কিমা। ডাটাবেস সিস্টেমে দুই ধরনের স্কিমা মেনটেন করে। স্কিমা মিন্স হচ্ছে গিয়ে বলতে পারো যে এটা একটা ভিউ, বা বলতে পারো যে
পার্টিকুলার ইউজারকে তুমি যতটুকু দেখতে দিচ্ছ এইটা হচ্ছে গিয়ে তার স্কিমা। হ্যাঁ, একটা স্কিমা মিন্স একটা টেবিলও হতে পারে, টেবিলের সার্টেন পোর্শনও হতে পারে। হ্যাঁ, স্কিমা কয়েকটা টেবিল মিলেও হইতে পারে, যতটুকু মানে। এবং এটা আমরা ফিজিক্যাল লজিক্যাল স্কিমা আছে, physical schema। এটা আমরা যদি সিমিলার টাইপস অফ টাইপস এন্ড ভেরিয়েবলস ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম আমরা মেনটেন করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাইপস এন্ড ভেরিয়েবলস, এরকম লজিক্যাল স্কিমা এবং ফিজিক্যাল স্কিমাতে এরকম মেনটেন করা। ফিজিক্যাল লজিক্যাল স্কিমাতে আমি বলতে পারি যে এটা কি ধরনের টাইপ, কি ধরনের ভেরিয়েবল হোল টাইপ মেনটেন করতেছে। হ্যাঁ, overall logical structure of the database. এখানে database consists of information about the set of customer and accounts in a bank and relations between them. এখানে তোমার এই যে তাদের মধ্যে রিলেশনস এবং টাইপ অফ ইনফরমেশনস অফ ভেরিয়েবলস ইন এ প্রোগ্রাম, এইটা তোমার লজিক্যাল স্কিমা। আর ফিজিক্যাল স্কিমা যেটা, এখানে ওভারঅল ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটা, মানে ফিজিক্যাল স্ট্রাকচার মানে ফাইল আকারে। আমি তোমাদের এখানে একটা দেখাই, আমরা কিন্তু যখন এই যে এটা যখন আমরা দেখতেছি এই ডাটাবেসটাকে, এটা লজিক্যাল ভিত্তিক। হ্যাঁ, আমার এই ওরাকল ডাটাবেসটা তোমার আমি কানেক্ট হচ্ছি। হ্যাঁ, লাইক আমি এখানে ধরো বিভিন্ন কানেক্ট হওয়ার পরে আমি এটা আমার মনে হয় পাসওয়ার্ড দিতে বলেছে। সো আমি এখানে ধরো আমি যে কোনো এখানে ধরো এই যে আমি চাচ্ছি কি যে আমি দেখতে যাচ্ছি যে ধরো এই টেবিলটা যেটা আমরা কালকেও দেখছি, ধরো এরকম আমরা কিছু একটা পার্টিকুলার টেবিলের ইনফরমেশন ধরো আমরা দেখতে পারতেছি সহজে। ধরো আমার আইটেম মাস্টারে ঢুকলাম। হ্যাঁ, আমি শুধু চাইলে, মানে আমি যেহেতু মানে এখানে ডাটাবেজে সরাসরি ঢুকছি, ডাটাগুলা এইভাবে মানে রাখা আছে, আমি দেখতেছি ডাটাগুলো। হ্যাঁ, কিন্তু এটার কি ডাটা টাইপ কি এগুলো কিন্তু দেখতে গেলে আমাকে কখন অন এই লেভেলের অ্যাক্সেস যদি না থাকে, লাইক আমি যদি কলামের ভিউ গুলা যদি না দেখি, কলামের কি ডাটা টাইপ, হ্যাঁ, এগুলো তো আমি এটা আমি ইউজার টু ইউজার ফোন দিয়ে করতে পারি, রেস্ট্রিকশন করে দিতে পারি। হ্যাঁ, যে সে কলামের টাইপ গুলা দেখবে না, সে শুধু ডাটা গুলা দেখবে, এরকম করতে পারি। হ্যাঁ, আমি চাইলে এটার মডেল এটা মডেল এখানে দেওয়া নাই, কনস্ট্যান্ট যদি থাকে কনস্ট্যান্ট গুলা দেখতে পারি। একটু স্লো হচ্ছে, কিন্তু অরাকল ডাটাবেজ এটা ডিপেন্ড করে সময় অনেকগুলো প্রোগ্রাম চালু থাকলে এটা একটু অনেক সময়। আচ্ছা, যাই হোক, এটা কনস্ট্যান্টটা
এটা কনস্ট্যান্ট আছে, বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আছে। লাইক আমি ধরো এই পার্টিকুলার ফিল্ডে আমি বলে দিচ্ছি যে এই পার্টিকুলার ফিল্ডে এই ফিল্ডে মানে একটা কনস্ট্যান্ট লিখে রাখছি, হ্যাঁ, যে এখানে ই আর এম ছাড়া কোনো ডাটা নিবে না, হ্যাঁ, এটাতে পি আর জি ছাড়া আর কোনো ডাটা নেবে না, এরকম কনস্ট্যান্ট লিমিট করে দেওয়া। গ্র্যান্ট মানে কাকে কাকে এটাতে অ্যাক্সেস দেওয়া আছে। এই যে মডেলটা দেখো, এটা মডেলের মধ্যে যে এটার সাথে আর কার কার রিলেশন আছে। এই যে মাস্টার যে এটার সাথে এই আইটেম মাস্টারের সাথে এখানে দেখা যাচ্ছে আরেকটা টেবিলের রিলেশন আছে। এখানেও আইটেম কোড আছে, কিন্তু আমি আইটেমের নাম এখানে ডেসক্রিপশন শুধু এক জায়গায় মেনটেন করতেছি। এখানে কিন্তু আইটেমের ডেসক্রিপশন নাই। এখানে মেজারমেন্ট কোড এই যে মেজারমেন্ট ইউনিট কোড আছে। এখানে আবার মেজারমেন্ট ইউনিটের ডেসক্রিপশন আমি মেনটেন করতেছি। এখানেও মেজারমেন্ট কোড আছে, হ্যাঁ, তাইলে এখানে কিন্তু ডেসক্রিপশন মেনটেন করতেছি না। এই যে রিলেশনটা, এটা তোমার দিয়েতে মানে তোমার ডিবিএমএস সিস্টেমে পসিবল। এটা তুমি অন্য মানে ফাইল সিস্টেমে এটা পসিবল না, এটা ফাইল সিস্টেমে তুমি এটা করবে। কিন্তু আমরা এই যে এইটা হচ্ছে কি লজিক্যাল ভিউ আমরা কিন্তু দেখতেছি, হ্যাঁ। এখন যদি আমি তোমাকে বলি যে ফিজিক্যালি এই জিনিসগুলা কিভাবে আসে, আমি যদি দেখতে চাই তাহলে দেখো মানে ফিজিক্যাল ভিউটা মানে আমার ফিজিক্যাল ভিউ মানে কি, আমার তো অবশ্যই কোনো ফাইলের মধ্যে এই ডাটাগুলো আছে, এগুলো বোঝা কোন ফাইলের মধ্যে আছে। ফাইল টাইল কিন্তু এখানে কিছু দেখতেছো না, কোন ফাইলের মধ্যে তোমার ডাটাগুলো আছে, হ্যাঁ। এখন আমরা যদি ওয়ার্কশিট মনিটরিং সেশনস অ্যাক্সেস করতেছি মানে দেখতেছি লজিক্যালি এই ডাটাগুলো কিন্তু এই ফাইলগুলোতে আছে। কোন পার্টিকুলার ফাইল কোনটাতে আছে তুমি কিন্তু ও সরাসরি সাথে সাথে বুঝবা না। এটা তোমাকে আরো ফিজিক্যাল লেভেলে গেলে তুমি বুঝবা যে কোন ফাইলের মধ্যে এই ডাটাটা আছে। এখানে দেখো অনেকগুলা ফাইল মেনটেন করা হচ্ছে, হ্যাঁ, একটা কন্ট্রোল ফাইল, একটা ডাটা বেস মানে ডিবিএফ স্যার ফাইল যেটা। 3:30-এ আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো তো এই আমরা এখানে রাখতেছি আজকের মতো লেভেলের ভিউ, একটা মানে ফাইলগুলো কোন জায়গায় আছে এইটা এখানে দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু লজিক্যালি কিন্তু এখান থেকে অনেকভাবে দেখতেছি। এই যে আমি ইন্ডেক্স এখানে দেখতেছি না, ইন্ডেক্সগুলা কিন্তু ইন্ডেক্স মেইনটেইনের জন্য আমার ফাইল আছে। ইন্ডেক্স কি এইটা আমরা পরে আলাপ করব। ইন্ডেক্স মেইনটেইনের জন্য ফাইল আছে, হ্যাঁ। তো যেটা আমি বুঝাইতে যাচ্ছি যে লজিক্যাল ভিউ আর ফিজিক্যাল ভিউ, যদিও আমি জানি না তোমাদের জন্য এটাকে মানে আমি কথাটা বেশি হাই লেভেলে বলে ফেললাম কিনা। মানে আমি জিনিসটা বোঝানোর জন্য যে লজিক্যাল স্কিমা এন্ড ফিজিক্যাল স্কিমা দিস আর ডিফারেন্ট। মানে তুমি ফিজিক্যালিও চেক করো, মানে স্কিমা থ্রোতে তুমি দেখতে পারো ডাটাগুলো। ইনস্ট্যান্সটা কি, আমি ইনস্ট্যান্সটা বলেই আমি ক্লাসটা শেষ করব। ইনস্ট্যান্সটা হচ্ছে গিয়ে যে পার্টিকুলার টাইমে ডাটার যে চেঞ্জেস, একটা পার্টিকুলার টাইমে ডাটা যে অবস্থায় আছে ওইটা হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে ডাটাবেজের ইনস্ট্যান্স, ঠিক আছে। হ্যাঁ, ইনস্ট্যান্সটা ইম্পর্টেন্ট, ইনস্ট্যান্সটা জেনে নিলাম আমরা। তো